আপু, নার্স বলছে আমাদের লোক নাকি ডক্টর, যে কিনা সজীব আর ভাইয়ের চিকিৎসা করছে, কিন্তু আমাদের মধ্যে তো কেউ ডক্টর নয়। সামিয়ার কথা শুনে নীলা একটু সময় নিয়ে ভেবে ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, ডক্টর আমাদের লোক। নীলার এই কথা শুনে তৃপ্তি বলে উঠল, ডক্টর আমাদের লোক মানে? তুমি কি বলছো আপু? তাহলে কে সে? আমাদের মধ্যে তো কেউ ডক্টর নয়। আচ্ছা আপু, আপনি তো জানেন ডক্টর কে, তাহলে নিশ্চয়ই আপনার কাছে ডক্টরের নাম্বার আছে। আপনি প্লিজ ওনাকে একটু আসতে বলুন। সজীবকে ইঞ্জেকশন দিয়ে নার্স এই বলে কেবিন থেকে বেরিয়ে গেল। সালমা তখন নীলার কাছে এসে বলল, আমার জানা মতে আমাদের। সালমাকে থামিয়ে নীলা বলল, আন্টি, আপনি এখানে এসে বসুন, আমি সব বলছি। এই বলে নীলা সালমাকে সজীবের বেডের পাশে বসালো। তারপর নিজেও সালমার মুখোমুখি বসলো। সামিয়া আর ইকরা দুটো চেয়ার টেনে এনে বসলো, আর তৃপ্তি এদিকে নিদ্রর বেডের বাম পাশে বসে গালে হাত দিয়ে নিদ্রর মুখের দিকে তাকিয়ে নিদ্রকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নীলা বলল, নিদ্র ভাইয়াকে যারা বাঁচিয়েছে, মানে আমাদের সাথে যে এই দুজন ছেলে হসপিটালে এসেছে, তাদের মধ্যে একজন ডক্টর। উনি নিদ্র ভাইয়া আর সজীবের চিকিৎসা করেছেন। নীলার কথায় সালমা কিছু বুঝতে পারলেন না। তিনি সরু চোখে নীলার দিকে তাকিয়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। কোন দুজন ছেলে হসপিটালে এসেছে আমাদের সাথে, আর কে চিকিৎসা করছে? আমি কিছু বুঝতে পারছি না। সালমার কথার পিঠে ইকরা বলে উঠল, আমি বুঝতে পারছি নীলা আপু কার কথা বলছে। আসলে আন্টি, নীলা আপু ইমন ভাইয়ার কথা বলছে। উনি হলেন নিলয় ভাইয়ার বড় চাচুর ছেলে, ঢাকায় থাকেন। উনি একজন ডক্টর। কাল আপনি আর তৃপ্তি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তখন ইমন ভাইয়া আর জয় ভাইয়া সবাইকে নিয়ে এই হসপিটালে আসে। ওনার সাথে আমার গত পরশু কথা হয়েছিল। বেশ ভালো একজন মানুষ উনি। ইকরার কথা শুনে সালমা ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লেন। যা বোঝার তিনি সব বুঝে গেছেন, কিন্তু এইদিকে ইকরার শেষের কথাগুলো শুনে নীলার ভিতর থেকে গা জ্বলে গেল। কেন এমন হলো নীলা নিজেও বুঝতে পারছে না। কিছু সময় নীরবতা কাটলো কেবিনের ভিতর, কারণ সবাই ফ্রেশ হতে ব্যস্ত। তখন বজলুর আসলো কেবিনের ভিতরে। তিনি কেবিনের ভিতরে এসে সোজা সালমার কাছে গিয়ে হাতে থাকা নান, রুটি, সবজির প্যাকেট আর 3টে প্লেট, 1 বোতল পানি সালমার হাতে দিলেন। সালমা বজলুরের হাত থেকে খাবারের প্যাকেটগুলো নিজের হাতে নিয়ে বলল, আমাদের বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। বজলুর অবাক দৃষ্টিতে সালমার দিকে তাকালো। একটু আগে তো তিনি বলেছিলেন বাড়ি যাওয়ার কথা, কিন্তু সালমা নিষেধ করে বলেছিল হোটেলের খাবার নিয়ে আসতে। এখন আবার বাড়ি যাওয়ার কথা বলছে। সত্যি মেয়ে মানুষের মন বোঝা বড়, তাই বজলুর মনে মনে এগুলো ভেবে সালমাকে বলল, এখন বাড়ি যাবে কেন? হোটেল থেকে তো খাবার নিয়ে আসছি। বজলুরের কথা শুনে তৃপ্তি এগিয়ে এসে বলল, আব্বু, আমরা তো এগুলো খাবো, কিন্তু ভাইয়া আর সজীবকে এগুলো খাওয়ানো যাবে না। নার্স বলে গেছে ওদের তরল জাতীয় খাবার খাওয়াতে হবে, যেমন সুজি, স্যুপ, শ্যামাই। বজলুর তৃপ্তির দিকে তাকালো। নীলা এগিয়ে এসে বলল, আন্টি, তাহলে আমাদের দেরি করা উচিত হবে না। এক কাজ করলে কেমন হয়, আমি, আপনি আর আঙ্কেল বাড়িতে যাই, আর সুইটি, সামিয়া, ইকরা ওরা একটু সময় এখানে থাকুক। আমরা ফিরে আসলে না হয় ওরা যাবে। নীলার কথা শুনে ইকরা এগিয়ে এসে বলল, কিন্তু আপু, আমার আম্মু বারবার ফোন করছে বাড়িতে যাওয়ার জন্য। আমি থাকতে পারবো না। নীলা ইকরার কথা শুনে বলল, একটু সময় তো থাকো, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে নীলা আবারও বজলুরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, এখান থেকে আপনাদের বাড়িতে যেতে কত সময় লাগবে? বজলুর একটু সময় ভেবে নিয়ে বলল, প্রায় 1 ঘন্টা। বজলুরের কথা শুনে নীলা নিজের ফোন থেকে টাইম দেখে ইকরাকে বলল, এখন বাজে 7:25। আমরা 12টা বাজে আবার ফিরে আসবো। ইকরা, তুমি একটু তোমার আম্মুকে ম্যানেজ করে এই সময়টুকু থাকো প্লিজ। নীলার কথা শুনে ইকরা একটু ভেবে বলল, আচ্ছা, আমি থাকছি, বাট তোমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ইকরার কথার পিঠে নীলা আর কিছু বলল না। সেই সামিয়ার দিকে তাকিয়ে বলল, সামিয়া, তোমার কোনো সমস্যা আছে? সামিয়া এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি ইকরা আপুর ফোন নিয়ে আম্মুকে সব বলছি। নীলা কেবিনের কোণে পড়ে থাকা রক্তমাখা নিজের বোরখা, পার্স, তৃপ্তির বোরখা, পার্স আর সালমার বোরখা হাতে নিয়ে তাড়া দিয়ে বলল, আন্টি চলুন, আমরা বাড়িতে যাই। আমরা বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব, ওদের এগুলো নিয়ে যান, ওরা এগুলো খাক। নীলার কথা শুনে সালমা তড়িঘড়ি করে তৃপ্তিকে বলল, হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা মা, তোরা এগুলো খেয়ে নে। আর সজীব ঘুম থেকে উঠলে বলবি আম্মু বাড়িতে গেছে খাবার আনতে।
আচ্ছা। ছোট্ট করে উত্তর দিল তৃপ্তি। সালমা, নীলা আর বজলুর কেবিন থেকে বেরিয়ে গেল, উদ্দেশ্য বাড়িতে যাবে। তৃপ্তি এগিয়ে এসে সজীবের বেডের পাশে বসে 3টে প্লেট, 2টো করে নান রুটি আর সবজি দিয়ে প্লেট সাজিয়ে সামিয়া আর ইকরাকে বলল। সামিয়া আপু আসেন খেয়ে নি। তৃপ্তির কথা শুনে ইকরা আর সামিয়া এগিয়ে এসে দুটো চেয়ারে বসলো, আর তৃপ্তি সজীবের বেডের ওপর বসে তাদের হাতে প্লেটগুলো দিল। সামিয়া বলল, কয়টা রুটি এনেছে আঙ্কেল? একটু রুটি ছেড়ে মুখে পুরে বলল সামিয়া। তৃপ্তি প্যাকেটের ভিতর তাকিয়ে বলল, আরও 8টার মতো আছে। কেন, আরও লাগবে নাকি তোর? আরে না, আমি তো এমনিই জিজ্ঞেস করলাম এত রুটি এনেছে কেন আঙ্কেল? সামিয়ার কথা শুনে ইকরা বলল, সবাই খাবে ভেবে এনেছিল হয়তো, কিন্তু তারা তো না খেয়ে চলে গেল, তাই এগুলো বেশি হয়ে গেছে। হতে পারে। এই বলে সামিয়া খেতে লাগলো আর সাথে ইকরাও। তৃপ্তি একটু সময় বসে থেকে সেও খাওয়া শুরু করলো। সকাল 8:35। বজলুর গাড়ি ড্রাইভ করে নিজের বাড়ি দিকে যাচ্ছেন। চেয়ারম্যান বাড়ি থেকে একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে ফেললো বজলুর। সামনের দিকে তাকাতে আটকে উঠলেন তিনি। বুকের ভেতর দুরদুর করতে লাগলো। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় সালমা আশেপাশে তাকিয়ে বলল, কি হলো? গাড়ির রাস্তার মধ্যে দাঁড় করালে কেন? নীলাও বলে উঠল, কি হয়েছে আঙ্কেল? গাড়ি দাঁড় করালেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? গাড়ির পেছনের সিট থেকে নীলা আর সালমার কথা শুনে পেছন ঘুরে তাকালো বজলুর। বজলুরের কপাল ঘামে ভিজে আছে। সালমা তা দেখে বলল, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছুটা বিচলিত হয়ে বলল সালমা। বজলুর আবারও ঠিক হয়ে বসে বলল, সামনে তাকাও, তারপর বুঝতে পারবে। বজলুরের কথা অনুযায়ী নীলা আর সালমা সামনের দিকে তাকালো। সামনে তাকিয়ে নীলার মুখ চুপসে যায়। বুকের ভিতর ধপ ধপ করে শব্দ শুরু হয়ে যায়। শুকনো ঢোক গিলে সালমার ডান হাত ধরে সে। সালমা নিজেও শখ খেয়ে তাকিয়ে আছে। একে দেখছেন তিনি, কতগুলো ছেলে হাতে অস্ত্র নিয়ে তাদের বাড়ির চারপাশ ঘেরাও করে রেখেছে। বজলু নিজেকে শান্ত করে আবারও গাড়ি স্টার্ট দিয়ে চেয়ারম্যান বাড়ির গেটের কাছে আসলো। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে নিলে দুজন ছেলে হাতে রাম দা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। বজলুর সাথে সাথে গাড়ি ব্রেক করলো, আর একটা ছেলে বজলুরের কাছে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি চাই এখানে? গাড়ি ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন কেন? ছেলেটার ঝাঁঝালো কণ্ঠের কথা শুনে গাড়ির ভেতরে থাকা সালমান নীলা কেঁপে উঠল। বজলু শান্ত কণ্ঠে বলল, এটা আমার বাড়ি, আর তুমি বলছো আমি গাড়ি কেন ভিতরে ঢোকাচ্ছি? হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে বলল, আরে এটা তো মিত্র ভাইয়ের গাড়ি, তুই এনাদের দাঁড় করিয়ে রেখেছিস কেন? আঙ্কেল, আপনারা ভিতরে যান। এই বলে ছেলেটি আগে ছেলেটির মাথায় গাঁটটা মেরে বলল, বেশি পাকনামি করিস তুই। আরে ভাই, কি করছিস তুই? নিজের মাথায় হাত বোলাতে বোলাতে বলে ছেলেটি। বজলুর গাড়ি আবারও স্টার্ট দিয়ে বাড়ির ভেতর গাড়ি প্রবেশ করালো। গাড়ি পার্ক করে গাড়ির ভেতর থেকে নেমে তড়িঘড়ি বজলুর বাড়ির ভেতর দিকে হাঁটা ধরলো। বজলুরের পিছু পিছু সালমাও হাঁটা ধরলো। নীলার ভয় করছে গাড়ি থেকে নামতে, কিন্তু বাড়ির ভিতরে তো যেতে হবে। নীলা হাতে বোরকা আর পার্সগুলো নিয়ে আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে নীলার প্রাণ হুঁশ হয়ে যায়। কতগুলো ছেলে বিভিন্ন ধরনের অস্ত্র হাতে নিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন সে মঙ্গল গ্রহ থেকে এসেছে এমনভাবে তার দিকে তাকিয়ে আছে। নীলা ভয়ে ভয়ে মাথা নিচু করে তাড়াতাড়ি বাড়ির ভেতর দিকে হাঁটা ধরল। বাড়ির মেইন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে নীলার প্রাণ ফিরে এলো, কারণ নীলা সাব্বির, জ্যাক আর রাহুলকে দেখতে পেয়েছে। কিন্তু নীলা একই দেখছে, সাব্বির বজলুরের গলা চেপে ধরে আছে আর জ্যাক রাহুল তা ছাড়ানোর চেষ্টা করছে। সালমা সাব্বিরের পায়ে পড়ে বিলাপ করছেন বজলুরকে ছেড়ে দেওয়ার জন্য। নীলা এটা দেখে চিৎকার করে বলে উঠল, সাবির ভাইয়া, আপনারা এটা কি করছেন? নীলার চিৎকার শুনে সদর দরজার দিকে তাকালো জ্যাক, সাব্বির আর রাহুল। তারা নীলাকে এখানে দেখে বেশ অবাক হলো। আপনা আপনি কপাল কুঁচকে যায় তাদের। সাব্বির বজলুরের গলা থেকে হাত কিছুটা আলগা করে নেয়। সেই সুযোগে জ্যাক আর রাহুল বজলুরের কাছ থেকে সাব্বিরকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দেয়। আর নীলা দৌড়ে এসে বজলুরকে ধরলো, সাথে সালমাও। নীলা আর সালমা মিলে বজলুরকে একটা সিঙ্গেল সোফায় বসিয়ে দিল। বজলুর জোরে জোরে শ্বাস টানছে, একটু পর জন্য তার প্রাণ হুঁশ হয়ে যাচ্ছিল। সালমা বজলুরের গলা আর বুকে হাত বোলাচ্ছেন, বজলুরকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তিনি। চোখ দুটো দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে তার। এদিকে সাব্বিরকে শান্ত করার চেষ্টা করছে জ্যাক আর রাহুল। নীলা দৌড়ে কিচেনের দিকে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলো। এরপর বজলুরকে পানিটুকু খেতে বলল নীলা।
সালমা নীলার হাত থেকে পানির গ্লাস নিয়ে বজলুরকে ধীরে ধীরে পানি খাওয়াতে লাগলো। রাহুল সাব্বিরের পাশ থেকে উঠে নীলার কাছে এসে বলল, এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। এই বলে রাহুল সেখান থেকে বাড়ির সিঁড়ির কাছে চলে গেল। আর নীলা সবার দিকে চোখ বুলালো। সাব্বিরকে জ্যাক বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে শান্ত করার চেষ্টা করছে। বজলুর কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে। সালমা বজলুরের বুকে হাত বোলাচ্ছেন। নীলা আর দাঁড়িয়ে না থেকে রাহুলের কাছে গেল। রাহুল সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। নীলা রাহুলের সামনে মাথা নিচু করে এসে দাঁড়ালো। কি হয়েছিল? আর নিদ্র এখন কোথায়? তুমি এই ব্যাপারে কিছু জানো? জানলে সব সত্যিটা আমার কাছে বলো, আমরা অনেক টেনশনে আছি। শান্ত কণ্ঠে বলে ওঠে রাহুল। নীলা কিছুটা কাচুমাচু হয়ে কালকের সব কথা খুলে বলল রাহুলকে। সব শুনে রাহুল বিচলিত হয়ে বলে উঠল, তাহলে নিদ্র এখন হসপিটালে? কোন হসপিটালে? বলো তাড়াতাড়ি আমাকে। নীলা তখন হসপিটালের নাম বলল, কিন্তু রাহুল তা চিনতে পারল না। রাহুল বলে উঠল, এটা আবার কোথায়? আচ্ছা তুমি এদিকে আসো। এই বলে রাহুল আবারও সাব্বির আর জ্যাকের সামনে এসে দাঁড়ালো। রাহুলের পিছু পিছু নীলাও এসে দাঁড়ালো সালমার পাশে। রাহুল জ্যাক আর সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, গাইস, নিদ্র হসপিটালে ভর্তি, আমাদের হসপিটালে যেতে হবে। রাহুলের কথা শুনে সাব্বির আর জ্যাক অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো। চোখ দুটো চকচক করে ওঠে তাদের। নীলা সালমাকে আস্তে করে বলল, আন্টি, এনারা নিত্র ভাইয়ের বন্ধু। নীলার কথা শুনে সালমা আর বজলুর অবাক দৃষ্টিতে তাকালো রাহুল, জ্যাক আর সাব্বিরের দিকে। বন্ধুর জন্য কেউ এতটা পথ জার্নি করে, এত দূরে আসতে পারে, এটা জানা ছিল না সালমার। সালমা তো ভেবেছিল তাদের কোনো পুরনো শত্রু হয়তো লোক পাঠিয়েছে তাদের মারার জন্য। হঠাৎ কিছু একটা মনে পড়তে সালমার বুক ধরত ধরত করে উঠল। চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ল। জ্যাক রাহুলের কথা শুনে বলে উঠল, কি বলছিস তুই রাহুল? হ্যাঁ, আমি সত্যি বলছি। নীলা বলছে ওরা এখন হসপিটাল থেকে এসেছে। রাহুলের কথা শুনে জ্যাক বসা থেকে উঠে সালমা আর বজলুরকে কাছে এসে দাঁড়ালো। জ্যাকের পিছু পিছু রাহুলও এসে দাঁড়ালো। সাব্বির মাথা নিচু করে সোফায় বসে আছে। জ্যাক কিছুটা দুঃখিত গলায় বলল, সরি আঙ্কেল, আমাদের বন্ধু বুঝতে পারেনি, প্লিজ মাফ করে দিবেন তাকে। জ্যাকের কথা শেষ হতে রাহুল বলে উঠল, আঙ্কেল, আমাদের মাথা ঠিক ছিল না, তবুও দেখেন কতটা শান্ত থাকার চেষ্টা করছি। আমাদের মধ্যে কেউ কিন্তু শান্ত নয়, তবে ওর গায়ে রক্ত একটু বেশি টকবক, তাই এমন করে ফেলেছে। ওর হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ওকে ক্ষমা করে দিবেন। জ্যাক আর রাহুলের ব্যবহারে মুগ্ধ হয়ে বজলুর আর সালমা আর বজলুর কিছু বলার আগেই জ্যাক আবারও নীলার দিকে তাকিয়ে বলল, তুমি জানো নিদ্র কোন হসপিটালে ভর্তি? নীলা জ্যাকের কথা শুনে মাথা নিচু করে রিন্ডি নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। জ্যাক নীলার কথা শুনে বলল, তাহলে তুমি আমাদের সাথে চলো, আমাদের হসপিটালটা দেখিয়ে দিয়ে আসো। জ্যাকের কথা শুনে সালমা চোখের পানি মুছে বলল, তোমরা অনেক দূর থেকে এসেছো, কিছু খেয়ে তারপর যাও, আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। এই বলে সালমা কিচেনের দিকে পা বাড়াতে নিলে রাহুল বলে উঠল, আন্টি, আমরা এখন কিছু খাবো না, অযথা কষ্ট করার এখন প্রয়োজন নেই। আপনাদের অনেক টায়ার্ড মনে হচ্ছে, আপনারা রেস্ট নিন। আমরা তো আর চলে যাচ্ছি না, আমরা আছি, কিছুদিন থেকে যাব আমরা আপনাদের এখানে। কি বলিস যে? দাঁত কেলিয়ে শেষে কথা জ্যাকের দিকে তাকিয়ে বলল রাহুল। জ্যাক কিছুটা আমতা আমতা করে বলল, আর হ্যাঁ, না মানে, আচ্ছা সেটা পরে দেখা যাবে। নীলা চলো। শেষের কথা নীলার দিকে তাকিয়ে বলল জ্যাক। নীলা একটা শুকনো ঢোক গেলে বলল, ভাইয়া আপনারা একটু দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে নীলা বোরখা আর পার্স ফ্লোর থেকে হাতে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। নীলার প্রচণ্ড ভয় হচ্ছে। নীলা জানে তার কিচ্ছু হবে না, কিন্তু তবু কেন যেন ভয় লাগছে। সালমা জ্যাকের দিকে তাকিয়ে কপাল কুঁচকে কিছুক্ষণ ভেবে বলল, তোমাকে কোথায় যেন দেখেছি। সালমার কথা শুনে বজলুর জ্যাকের দিকে তাকালো। জ্যাকের দিকে ভালো করে তাকিয়ে বজলুরের চোখ বড় বড় হয়ে যায়। এই তো সেই ছেলে, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, যাকে বজলুর নিদ্রর ল্যাপটপে দেখেছিল জেসিকা মরার সময়। জ্যাক সালমার বজলুরের দিকে তাকিয়ে একটু সময় নিয়ে ভেবে তারপর জোরে একটা নিঃশ্বাস ছেড়ে সাব্বিরের পাশে গিয়ে বসলো। রাহুল আর সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে জ্যাকের দিকে। রাহুল বলল, কিরে, তোকে উনি কোথায় দেখেছেন? জ্যাক ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বস আমি বলছি। জ্যাকের কথা মতো রাহুল জ্যাকের পাশে গিয়ে বসলো। সালমা এসে বজলুরের পাশে দাঁড়ালো। জ্যাক মাথা তুলে বজলুর আর সালমার দিকে তাকিয়ে বলল, মাসখানেক আগে নিদ্র ল্যাপটপে দেখেছেন আপনারা আমাকে, আশা করছি বুঝতে পারছেন কোন সময় দেখেছেন।
জ্যাকের কথা শুনে সালমা কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে বজলুরের কাঁধে হাত রাখলেন তিনি। মনে পড়ে যায় সেই রাতের কথা, নিদ্রর উচ্চ চিৎকার, দেয়ালে ঘুষি দেওয়া জেসিকার মৃত্যু, সব কিছু মনে পড়তে সালমার বুক কেঁপে ওঠে। ভয়ে হিম হয়ে যায় সালমা। বজলুর একবার সালমার দিকে তাকিয়ে আবারও জ্যাকের দিকে তাকালো। রাহুল আর সাব্বির জ্যাকের কথা কিছু বুঝতে পারল না। সাব্বির বলল, কিছু বুঝলাম না। জ্যাক একটা বিরক্তিকর মুখ দেখিয়ে বলল, আরে ওই সময়টা নিদ্রর ফ্রেন্ড কি জানো নাম ওর? ও হ্যাঁ, মনে পড়েছে। ওই জেসিকা না ফেসিকা, ওই মেয়েকে সাহায্য করতে গিয়ে নিদ্র ল্যাপটপে আমাকে দেখেছিল এনারা। একটু ভেবে ভেবে কথাগুলো বলল জ্যাক। জ্যাকের কথা শুনে সাব্বির আর রাহুল ছোট করে ও বলল। বজলুর কিছুটা আমতা আমতা করে বলল, মেয়েটাকে না মারলে হতো না? বজলুরের কথা শুনে সাব্বির আর রাহুল চোখ বড় বড় করে বজলুরের দিকে তাকালো। সাব্বির আর রাহুলের তাকানো দেখে সালমা শুকনো একটা ঢোক গেলে বজলুরের কাঁধ খামচি মেরে ধরল। বজলুরের ওপর সালমার এখন রাগ হচ্ছে। এখন এটা কেন বললেন তিনি? এখন এটা না বললে কি হতো না? আর দোস্ত মেয়েটার ছিল, ও মরলে কি আর বাঁচলে কি? এমন জীবন থেকে মরে যাওয়াই ভালো। যেখানে নিজের আপন মানুষকে লোক দিয়ে মেরে ফেলেছে এই মেয়ে, সেখানে সেই জীবিত থেকে কী লাভ? জ্যাক বজলুরের দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে বলল, আঙ্কেল, মেয়েটার ব্যাপারে আমাদের থেকে বেশি আপনারা ভালো জানেন। আর মেয়েটাকে আমি মারিনি, ও নিজে নিজে মরেছে। নিজের গলায় আর পেটে নিজে ছুরি চালিয়েছে। এটা আপনারা নিজের ল্যাপটপে ক্লিয়ার দেখেছেন। এই বলে জ্যাক আবারও দাঁত কটমট করে চোখ গরম করে বজলুর আর সালমার দিকে তাকিয়ে বলল, দুটো বাচ্চা আর একজন মহিলার মরণ যন্ত্রণা দেখেছি আমি 5 বছর আগে। গলা কেটে দিলে মুরগি যেমন ফ্লোরে পড়ে লাফাতে থাকে, ঠিক তেমনিভাবে মারা হয়েছিল ওদের। কতটা নির্মমভাবে মারা হয়েছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। জীবনে প্রথম মার্ডার হতে দেখেছি সেদিন। যারা নিজের সন্তানকে নিয়ে চিন্তা করে না তারা কিসের মা? আর মেয়েটা যে পথে গিয়েছিল, থাক আর বললাম না সেটা কথা। তবু আপনি বলছেন মেয়েটাকে বাঁচিয়ে রাখা উচিত ছিল। জ্যাকের কথা আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে কেঁপে উঠল বজলুর আর সালমা। এমন সময় নীলা সিঁড়ি বেয়ে নিজ তলায় নেমে আসলো। জ্যাক নীলাকে দেখে নিজেকে কিছুটা শান্ত করে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে সাব্বির আর রাহুলের দিকে তাকিয়ে বলল, চল, আর বসে থেকে লাভ নেই। এই বলে জ্যাক বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। জ্যাকের পিছু পিছু সাব্বির আর রাহুলও বেরিয়ে গেল। নীলা সালমার পাশে এসে দাঁড়ালো। সালমা নীলার ডান হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে কিছুটা মিনতি সুরে বলল, কোনো সমস্যা হবে না তোমার। আমার ভয় হচ্ছে এদের সাথে তোমাকে একা ছাড়তে। নীলা সালমার হাতের উপর নিজের বাম হাত তুলে নিয়ে বলল, আন্টি, আপনি কোনো ভয় পাবেন না, এনাদের আমি ভালো করেই চিনি। নীলার কথা শেষ হতে সালমা বলল, তা বুঝলাম, কিন্তু তুমি তো এখনো কিছু খেলে না। সালমার কথা শুনে নীলা বলল, আন্টি, আপনি আমার খাওয়া নিয়ে টেনশন করবেন না, আমি ওখানে গিয়ে কিছু খেয়ে নেব। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে সালমা নীলার হাত ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর আবারও ফিরে এসে নীলার হাতে 10,000 টাকা দিয়ে বলল, তুমি হসপিটালে গিয়ে কিছু খেয়ে নিও, আর কোনো কিছু দরকার পড়লে এই টাকাটা থেকে খরচ করবে। তৃপ্তি আর সজীবের খেয়াল রেখো। আমি তাড়াতাড়ি খাবার রান্না করে নিয়ে আসছি। নীলা টাকাগুলো নিতে চাইল না, কিন্তু সালমা জোর করে নীলার পার্সে টাকাগুলো পুরে দিল। নীলা বাধ্য হয়ে টাকাগুলো নিয়ে আসি বলে বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। নীলা বেরিয়ে যেতে সালমা ধপাস করে ফ্লোরে বসে পড়ল আর বিলাপ করতে করতে বলল, কতবার বারণ করেছি তোকে ওর সাথে না লাগতে। নিজের থাপ্পড় মেরে তোকে বুঝিয়েছি, তবুও কেন লেগেছিস তুই ওর সাথে? 2 দিনের জন্য এসেছিস দেশে, তাও একটু শান্তি দিলি না আমাকে। এখন তোর কিছু হলে ভাইকে কি বলবো আমি? কি জবাব দেব তাকে আমি? সালমাকে বিলাপ করতে দেখে বজলুর সালমার পাশে বসে সালমার মাথায় হাত রেখে বলল, শান্ত হও, যা হবার তা হবে। এটা তুমি আটকে রাখতে পারবে না। অন্যায় যেহেতু করেছে তার শাস্তি তো পেতেই হবে। সালমা বজলুরকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলেন। বজলুর সালমার মাথায় হাত রাখলেন। ভাইকে কি বলবো ওর কিছু হলে? আমার ভাই তো এত ভালো মানুষ, তার ঘরে কি না এমন ছেলে জন্ম নিল? ওই ছেলের জন্য আজ তোমাকে এই ছেলেগুলোর হাতে সম্মানহানি হতে হয়েছে। এলাকা তোমার এত নাম, আর তোমার গায়ে কিনা হাত তুললো এই ছেলে শুধুমাত্র আমার ভাইয়ের ছেলের জন্য। আজ তোমাকে সম্মানহানি হতে হলো। বিলাপ করতে করতে কথাগুলো বলল সালমা। বজলুর সালমার মাথায় হাত বোলাতে লাগলেন। তিনি চান নীরব শাস্তি পাক, কিন্তু তাকে মেরে ফেলুক এটা চান না বজলুর। কিন্তু এখন তার হাতে কিছুই নেই, সব সময়ের উপর ছেড়ে দিয়েছেন বজলু।
কিছু সময় পর সালমা অনেক ভেবে চিন্তে নিজের মনকে শান্ত করলেন। তিনি কার জন্য কাঁদছেন? যে কিনা তার ছেলেকে আঘাত করেছে, তার জন্য কেন কাঁদছেন তিনি? কেন কাঁদছেন? না, সালমা আর কাঁদবে না, মনে মনে স্থির করে এরপর ধীরে সুস্থে উঠে ফ্রেশ হয়ে কিচেনের দিকে চলে যায় সালমা। অনেক কাজ পড়ে আছে। বেলা 11টা বেজে 13 মিনিট। নিদ্র পলকহীনভাবে তাকিয়ে আছে তৃপ্তির দিকে। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে তার। গায়ে তেমন একটা ব্যথা নেই এখন। নার্স কিছুক্ষণ আগে ইঞ্জেকশন দিয়ে গেছে, তবে নড়াচড়া করতে পারছে না নিদ্র। নড়াচড়া করলেই ব্যথা লাগছে। তৃপ্তি সজীবকে কোলে নিয়ে বসে আছে সজীবের বেডের ওপর। সামিয়া আর ইকরা হসপিটাল থেকে বেরিয়ে গেছে কিছু নর্মাল খাবার খোঁজার জন্য, যাতে নিদ্র আর সজীবকে খাওয়াতে পারে। সজীব তৃপ্তির কোলে চুপটি করে বসে আছে। খিদে পেয়েছে তার প্রচণ্ড। তৃপ্তি ভাইয়ের মুখে হাত বুলিয়ে ঘুমাতে বলছে বারবার, কিন্তু সজীব চুপচাপ বসে আছে তৃপ্তির কোলে। পেটে খিদে রেখে কী করে ঘুমাবে সে? একটু আগে তো ঘুম থেকে উঠেছে, এখন আবার কী করে ঘুমাবে? তৃপ্তির কাহিনী দেখে হাসি পাচ্ছে নিদ্রর, কিন্তু হাসতে পারছে না সে। হঠাৎ কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো নীলা। নীলার পিছু পিছু জ্যাক, সাব্বির, রাহুলও প্রবেশ করলো। নিদ্র চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। জ্যাক, রাহুল, সাব্বির এক প্রকার দৌড়ে গিয়ে নিদ্রর বেডের পাশে দাঁড়িয়ে নিদ্রকে দেখতে লাগলো। নিদ্র কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে বলল, কিরে তোর এখানে কি করছিস? সাব্বির নিদ্রর কথা শুনে কিছুটা রাগী গলায় বলল, এতগুলো মার খেলি আর একটা মার দিতে পারলি না? রাহুল নিদ্রর নাকের ওপর কেটে যাওয়া জায়গায় একটা আঙুল দিয়ে ছুঁয়ে দিল। নিদ্র আ করে উঠল। রাহুল সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বাহ, ভালোই তো মার খেয়েছিস। নিদ্র চোখ মুখ কুঁচকে রাহুলের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, পড়ে গেছিলাম মাটিতে আর উঠে দাঁড়ানোর সুযোগ পাইনি। আর এই কাজ কে করেছে আমি বুঝতে পারছি না। নিদ্রর কথা শুনে জ্যাক কিছুটা রাগান্বিত গলায় বলল, আর বলতে হবে না আপনাকে। আপনি এড়িয়ে যেতে চাইলেও আমরা এড়িয়ে যাব না, কারণ নীলার কাছ থেকে এখানে আসতে আসতে সব শুনেছি আমরা। আর সব শুনে যা বুঝলাম তাতে আমরা বুঝে গেছি এই কাজ কে করেছে। জ্যাক, নিদ্রকে থামিয়ে দিয়ে সাব্বির বলল, এই চুপ, একদম চুপ, চুপচাপ শুয়ে থাক, একটা কথা বলবে না। এখন যা করার আমরা করব। শালাকে তো জানে মেরে ফেলবে একদম, শুধু একবার হাতের নাগালে পাই। সাব্বির, তোকে চুপ থাকতে বলছি আমি। পোলাপান পাঠিয়ে দিয়েছি শালাকে ধরে নিয়ে আসতে। তুই চুপ থাকবি একদম, কোনো কথা বলবি না। সাব্বিরের কথা শুনে নিদ্র বুঝতে পারলো তার আর কিছুই করার নেই। এদেরকে এখন বাধা দিলেও এরা শুনবে না, উল্টো তাকে কথা শোনাবে। এদিকে তৃপ্তি, জ্যাক, সাব্বির আর রাহুলকে দেখে সজীবকে জড়িয়ে ধরলো। সজীবও তৃপ্তিকে জড়িয়ে ধরলো। নীলা এসে সজীবের বেডের পাশে বসলো। তৃপ্তি আর সজীব বিশেষ করে জ্যাককে দেখে ভয় পাচ্ছে। তাদের মনে পড়ে গেছে মাসখানেক আগের রাতের ঘটনার কথা। নীলা সজীবের বেডের পাশে বসেছে দেখে তৃপ্তি নীলার দিকে এগিয়ে গা ঘেঁষে বসলো। নীলা তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তোকে বলেছিলাম না তোর নিদ্র ভাইয়ের বন্ধুগুলোর কথা? এরাই তোর নিদ্র ভাইয়ার বন্ধু। নীলার কথা শুনে তৃপ্তি নীলার দিকে তাকালো। ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল তৃপ্তির। মুখে কোনো কথা বলতে পারছে না, সে ভয়ে হিম হয়ে গেছে। সজীবেরও একই অবস্থা। হঠাৎ কেবিনের ভেতর হুড়মুড়িয়ে প্রবেশ করলো সামিয়া আর ইকরা। হাতে তাদের কেজি অনেক আপেল আর মালটা। সামিয়া আর ইকরা কেবিনের ভেতরে ঢুকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অতঃপর সামিয়ার চোখ পড়ল জ্যাক, সাব্বির আর রাহুলের দিকে। থমথমি খেয়ে দাঁড়িয়ে গেল সে। রাহুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামিয়ার দিকে। সামিয়াও তাকিয়ে আছে রাহুলের দিকে। কারেন্ট খেয়ে গেল সামিয়া। সাথে সাথে চোখ নামিয়ে নিল রাহুলের দিকে থেকে। ফর্সা চেহারায় খোঁচা খোঁচা চাপ দাড়ি রাহুলের, চুলগুলো ডানে সিথি করা, নিঃশব্দ চোখ যেন মোহমায়া। সামিয়া ডুবে যাচ্ছে গহীনে, খুব গহীনে। বুকের ভিতর হৃৎপিণ্ড কেঁপে কেঁপে ঢিপ ঢিপ করছে। এ কেমন আকর্ষণ! এমনভাবেও বুঝি কাউকে নিজের প্রতি আকর্ষণ করা যায়? সামিয়া তো এর আগে অনেক ছেলের উপর ক্রাশ খেয়েছে, কিন্তু কখনো তো এমন হয়নি। তবে আজ কেন এমন লাগছে সামিয়ার? ইকরা এক পর্যায়ে সামিয়ারকে টেনে নিয়ে নীলার পাশে দাঁড়ালো। সামিয়া নিজেকে সামলিয়ে নিল। কিছুটা ঘড়ি থেকে বেরিয়ে আসলো সে। এরপর সামিয়া নীলার পাশে নিয়ে বলল, আপু, এনারা কারা? আর বাইরে এসব কি দেখলাম? আমার তো ভয়ে জান বেরিয়ে যাচ্ছিল। সবাই ভয়ে এদিক ওদিকে ছোটাছুটি করছে। ছেলেগুলোর হাতে কত বড় বড় ছুরি। সামিয়ার ভয়ানক চোখ মুখ দেখে নীলা গলা খাদে নামিয়ে আস্তে করে বলল, এনারা নিদ্রর বন্ধু। আর বাইরে যাদের দেখছো ওরা সবাই ঢাকা কলেজের স্টুডেন্ট। ওদের হাতে অস্ত্র দেখে তো আমারই জান বেরিয়ে যাচ্ছিল। তোমাকে কি বলবো, শুধু এতটুকু শুনে রাখো, চোখের সামনে যা হচ্ছে চুপচাপ দেখে যাও। আগ বাড়িয়ে কিছু বলতে চেও না, তাহলে নিজেই বিপদে পড়বে।
নীলার কথা শুনে সামিয়া মাথা নাড়িয়ে সায় দিয়ে ঠিক হয়ে দাঁড়ালো। ইকরা তো রীতিমতো ভয় কাঁপছে। নীলা যখন একা কথা বলে তখন নিদ্রর নাম ধরে বলে, আর যখন বড় কারোর সাথে কথা বলে তখন নিদ্রকে নিদ্র ভাইয়া বলে ডাকে। এটা তার অভ্যাস। এদিকে জ্যাক আর সাব্বির নিদ্রকে ইচ্ছা মতো বকে যাচ্ছে, আর রাহুল চুপ করে ভদ্র ছেলের মতো কেবিনের ভেতর থাকা চেয়ারে বসে আছে। পুরো হসপিটাল দখল করে রেখেছে অস্ত্র হাতে কলেজের ছাত্ররা। হসপিটালের মালিকও ভয়ে নিজের কেবিন থেকে বের হচ্ছেন না। এদিকে নীরবকে খুঁজতে বেরিয়ে গেছে 20 থেকে 25 জন ছেলে। বিকেল 4:25 বজলুর, তৃপ্তি, সামিয়া আর ইকরাকে নিয়ে বাড়িতে গেছেন। আর জ্যাক, সাব্বির, রাহুল নীরবকে ধরার জন্য উসখুস করছে, কারণ নীরব এখান থেকে পালিয়ে গেছে। প্রায় ঘণ্টাখানেক আগে নীরব দেশ থেকে পালানোর জন্য ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু নীরব তো আর জানে না যে ঢাকাতেই তার জম দাঁড়িয়ে আছে। নিলয়ের মিমের স্বামীর থেকে নীরবের ব্যাপারে সব শুনে নীরবের একটা পিক নিয়ে নিয়েছে জ্যাক। সেই পিক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে রাশেদের কাছে, আর সব কিছু খুলে বলেছে জ্যাক রাশেদকে। সব শুনে রাশেদ আর সুজন পুরো রাগে আগুন হয়ে আছে। তারা এখন অপেক্ষায় আছে কোন সময় নীরবের গাড়ি ঢাকা শহরে ঢুকবে আর কোন সময়ে তারা নীরবকে ইচ্ছা মতো কেলানি দিবে। কিন্তু নিদ্রকে যারা মেরেছিল তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এদেরকে ইমন নিদ্রকে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ লিখে দিচ্ছে, আর ইমনের পাশে দাঁড়িয়ে আছে একজন নার্স, যিনি ঔষধগুলো বুঝে নিচ্ছেন। কেবিনের ভিতরে এখন শুধু নীলা আর সালমা আছেন। নীলার তো গা জ্বলে যাচ্ছে নার্সকে দেখে, কারণ নার্স ইমনের গায়ের সাথে ঘেঁষে ঔষধগুলো বুঝে নিচ্ছে। নীলা এখন উসখুস করছে কখন ইমন কেবিন থেকে বেরিয়ে ডক্টরের কেবিনে যাবে, আর কখন সে ইমনকে কয়েকটা কথা শোনাতে পারবে। এদিকে ইমন নীলাকে আরও জেলাস ফিল করানোর জন্য সেই নার্সের সাথে ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছেন। অতঃপর সেই কাঙ্ক্ষিত সময় আসলো, ইমন কেবিন থেকে বেরিয়ে নিজের ডক্টরি কেবিনের ভিতরে গেছে। নীলা তখন সালমাকে বলল, আন্টি আপনি একটু বসুন, আমি আসছি। নীলার কথা শুনে নিদ্রও নীলার দিকে তাকালো, সালমাও তাকালো। নিদ্র বোঝার চেষ্টা করলো নীলার মনে ঠিক কী চলছে। নিদ্রর তাকানো দেখে নীলা সালমাকে বলল, আন্টি আমি ডক্টরের সাথে দেখা করে আসছি। নীলা এই বলে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে গেল। আর সজীব সালমার কোল থেকে নেমে নিদ্রর মাথার কাছে গিয়ে নিদ্রর কানে কানে ফিসফিস করে বলল, দুলাভাই পুরি মনে হয় প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে। সজীবের কথা শুনে নিদ্র ভ্রুকুচকে সজীবের দিকে তাকালো। সজীব আবারও বলল, হ্যাঁ তাই মনে হচ্ছে, কারণ যেই ছেলেটা তোমাকে আর আমাকে চিকিৎসা করতেছে সেই ছেলেটাই পরীকে প্রপোজ করেছিল। সজীবের কথা শুনে নিদ্র বুঝতে পারল ছেলেটা আসলে ইমন। ইমন ছেলেটাই নীলাকে প্রপোজ করেছে। নিদ্র একটা হাসি দিল। সজীবও তা দেখে হেসে উঠল। সালমা সজীবকে নিদ্রর কানের কাছে ফিসফিস করতে দেখে বলল, অসুস্থ হয়েছিস? হ্যাঁ, কোনো দুষ্টুমি যায়নি। সালমার কথা শুনে সজীব সালমার দিকে তাকিয়ে বলল, দুষ্টুমি কোথায় করলাম আম্মু, আমি শুধু ভাইয়ার সাথে একটু কথা বলছি। হ্যাঁ, আমার জানা আছে আপনি কত ভালো মানুষ। এখন এদিকে আসুন, ওষুধ খেতে হবে। সালমা একটু হাসার চেষ্টা করে সজীবকে বলল। সজীব নিজের মাথা চুলকাতে চুলকাতে নিজের বেডের ওপর গিয়ে আবারও বসে পড়ল। নিদ্র ভাবছে তৃপ্তির কথা, ওকে বাড়িতে না পাঠালে কি হতো না। ওকে দেখে দেখে তো তার দিনটাই ভালো কাটছিল। একটু পর সালমাও চলে যাবেন সজীবকে নিয়ে, কারণ ইমন বলে দিয়েছে সজীবের এখন কোনো সমস্যা নেই, তাকে বাড়িতে নিয়ে যেতে পারে। 3 দিন পর সজীবের কপালের সেলাই কাটা হবে। তাই জ্যাক, সাব্বির আর রাহুল সালমাকে বলে দিয়েছে সজীবকে নিয়ে বাড়িতে চলে যেতে। তারা নিদ্রকে দেখে রাখবে। সালমা প্রথমে আমতামতা করলে পরে মনে স্থির করে নেন তিনি তাই করবেন। এদিকে নীলা ডক্টরের কেবিনে এসে দেখলো ইমন একটা চেয়ারে বসে ফোন চালাচ্ছে। নীলা কেবিনের ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ইমন তা দেখে একটা শুকনো ঢোক গিলে নীলার দিকে তাকালো। নীলার চোখ মুখ লাল হয়ে আছে। নীলা লম্বা লম্বা পা ফেলে ইমনের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর টেবিলের ওপর 2 হাত থেকে ইমনের চোখে চোখ রেখে বলল, খুব শখ জেগেছে না মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করার? ইমন চোখ দুটো ছোট ছোট করে নীলার দিকে তাকালো। নীলার যেন এতে রাগ আরও বেড়ে গেল। নীলা খপ করে ইমনের শার্টের কলার চেপে ধরে বলল, হারামি লুচ্চা, তো যদি এতই মেয়েদের সাথে ঘষাঘষি করার ইচ্ছে তাহলে কেন আমার প্রপোজ করেছিলি? এই বলে নীলা ইমনের শার্টের কলার ছেড়ে দিয়ে
একটা ছেড়ে ধপাস করে বসে পড়ল। এরপর দু হাতে তালু দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো নীলা আর বলতে লাগলো, এই কারণেই মানুষ বলে প্রথম দেখাতেই কখনো কাউকে মন দিতে নেই, তাহলে সে আপনার মন নিয়ে ঠিক খেলা করবে। সে আপনাকে সত্যি করে কখনোই ভালোবাসবে না। নীলার কান্নার কথাগুলো শুনে ইমন শক খেলো। তার মানে তার নীলপরি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ভেবে ইমনের কেমন যেন লাগছে। এত সহজে তার নীলপরি তাকে অ্যাকসেপ্ট করে নেবে এটা কখনো ভাবেনি ইমন। ইমন নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নীলার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, এই যে মিস, আপনার তো আমাকে কল করার কথা ছিল, আপনি তো আমাকে কল করেননি, তো আমি কি করে বুঝবো যে আমি আপনাকে জয় করতে পেরেছি? নীলা তার শুনে মুখ থেকে হাত সরিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, কাল থেকে কীরকম প্রেশারে আছি দেখতে তো পারছেন আপনি। কি করে কল করব? যাও ভেবেছিলাম বাড়িতে গিয়ে একটা কল করব, কিন্তু তাও আর হলো না, ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তার উপর নিত্রর বন্ধুদের সাথে আবার হসপিটালে চলে আসতে হয়েছে। চিঠিটাতে কী লেখা আছে তাও আমি জানি না, কারণ সেটা এখনও খুলে দেখা হয়নি। যেভাবে পার্সের মধ্যে রেখেছিলাম ঠিক সেইভাবেই পড়ে আছে। নীলার কথা শুনে ইমন ক্লিয়ার হয়ে গেল তার নীলপরি তাকে ভালোবেসে ফেলেছে। ইমন এবার সাহস করে নীলার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি যে আপনাকে এত সহজে জয় করতে পারবো এটা আমি কখনো ভাবিনি, জানেন? এই বলে ইমন নীলার কোলে মাথা রাখলো। নীলা একটু নড়ে চড়ে ঠিক হয়ে বসলো। ইমন বলল, কি যেন বলেছিলেন আপনি? ও হ্যাঁ, আপনার মন নিয়ে আমি খেলা করব, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কারণ এই ইমন খান কখনো কারো মন নিয়ে খেলা করতে জানে না। তাকে সেই শিক্ষা কখনো দেয়নি তার আব্বু আম্মু। এই বলে ইমন নীলার ডান হাত নিজের বাম হাত দিয়ে ধরে দেখতে দেখতে বলল, আপনার কাছে আমার শুধু একটাই চাওয়া, আমার আম্মুকে কখনো কষ্ট দিবেন না প্লিজ। ছোট থেকে আমার আম্মু অনেক কষ্ট করে এসেছে, জানেন? আপনাকে আমার আম্মুই চুজ করেছে। আম্মু শুধু আপনাকে দেখে বলেছিল, দেখ ইমন, মেয়েটা দেখতে কত মিষ্টি। সেই কথা শুনে ফার্স্ট টাইম আমি কোনো মেয়ের দিকে অন্য নজরে তাকিয়েছি। সেই নীল বোরখাওয়ালিকে আমার আম্মু আমার মনে সিল করে দিয়েছে। অনেক ভেবেচিন্তেও তাকে আমার মন থেকে আর বের করতে পারছিলাম না। তাকে হারিয়ে ফেলবো ভয়ে তাড়াতাড়ি বন্ধুদের কাছে বিষয়টা শেয়ার করি, তখন বন্ধুরা জোর করে প্রপোজ করতে পাঠিয়ে দেয়। সত্যি বলছি, আমি নিজেরও জানি না আপনাকে যে চিঠি দিয়েছি তাতে ঠিক কি লেখা আছে, কারণ আমার বন্ধুরা আমাকে চিঠিটা লিখে দিয়েছিল, আর আমি যা যা আপনাকে বলেছিলাম সব আমার বন্ধুদের শেখানো কথা ছিল। কথাগুলো বলে ইমন দম নেয়। নীলা চুপ হয়ে বসে আছে, ইমনের কথাগুলো শুনছে। এই পর্যায়ে নীলা ইমনের মাথায় হাত রেখে বলল, আম্মুকে অনেক ভালোবাসেন তাই না? ইমন একই ভঙ্গিতে উত্তর দিল, অনেক। নীলার এখন কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। সে ইমনকে আস্তে করে বলল, আচ্ছা এখন আমাকে ছাড়ুন, আমি এখন যাই। ইমন সে কথা শুনে বলল, আর একটু থাকুন না, ভালোই তো লাগছে। নীলা এবার ইমনের মাথার চুলগুলো নাড়াতে নাড়াতে বলল, ঢাকায় যাবেন কবে? ইমন নীলার ডান হাতটাকে নিজের বাম গালের সাথে চেপে ধরে বলল, এখন আর যাওয়া হচ্ছে না, ভেবেছিলাম আগামীকাল চলে যাব, কিন্তু আপনাদের রোগীর লোকেরা মানে নিদ্রর বন্ধুরা আমাকে যেতে দিবে না। তারা বলছে আমাকে এখানে ততদিন থাকতে হবে যতদিন না পর্যন্ত নিদ্র সুস্থ হচ্ছে, আর ঢাকায় আমার সবকিছু ওরা সামলে নেবে, আর এমনিতেও আমি এখন আর যাব না ঢাকায়। নীলা ইমনের শেষের কথা শুনে ভ্রুকুচকে ইমনের দিকে তাকিয়ে বলল, এখন আর ঢাকায় যাবেন না মানে? কেন যাবেন না? এখন ঢাকা যাব না, কারণ আমার নীলপরি এখানে থাকবে আর আমি ঢাকায় থাকবো, এটা কখনো হবে না। আমি আমার নীলপরিকে একেবারে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। বিয়ে করেই আপনাকে ঢাকায় নিয়ে যাব। নীলা ইমনের কথা শুনে একটু লজ্জায় পেল। পরক্ষণে আবারও নীলা চমকে উঠল। ইমন এটা কি বলল? তাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাবে মানে? নীলা এবার ইমনকে আস্তে করে বলল, বিয়ে করে ঢাকায় নিয়ে যাবেন মানে? ইমন একটা মুচকি হাসি দিয়ে বলল, বিয়ে করেই আপনাকে ঢাকায় নিয়ে যাব। নীলা এবার চট করে ইমনের থেকে দূরে সরে এসে দাঁড়িয়ে বলল, তাহলে আমার আব্বু আম্মুর কি হবে? আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন, আমি আমার আব্বু আম্মুর স্বপ্ন ভাঙতে পারবো না। আমি তাদের একমাত্র মেয়ে, আমি এই বিয়ে করতে পারবো না। তাদের পারমিশন ব্যতীত আমি কিচ্ছু করতে পারবো না। ইমন বসা থেকে উঠে ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, কি বলছেন আপনি এসব? আপনার আব্বু আম্মুর থেকে পারমিশন নিয়েই তো আপনাকে বিয়ে করব। নীলা এবার চোখ দুটো ছোট ছোট করে ইমনের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি কেন বলছেন যে আমাকে এখানে বিয়ে করে ঢাকায় নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার আব্বু আম্মুর থেকে পারমিশন নিয়ে আপনাকে বিয়ে করব।
আমার আম্মুকে পাঠাবো আপনার আব্বু আম্মুর সাথে কথা বলার জন্য, তারপর আপনাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। নীলা এখন বুঝতে পারলো ইমন তাকে গ্রামের মেয়ে ভাবছে। নীলা হেসে উঠল। ইমন নীলার হাসি দেখে বলল, হাসছেন কেন? নীলা নিজের হাসি কিছুটা আটকে রেখে বলল, আপনি কি আমাকে গ্রামের মেয়ে ভেবেছেন? হ্যাঁ, কেন? আপনার বাড়ি গ্রামে না? নীলা হাসতে হাসতে ইমনের সামনে এসে দাঁড়িয়ে বলল, না, আমার বাড়ি গ্রামে না। ইমন এবার একটু চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে আপনার বাড়ি কোথায়? নীলা আবারও চেয়ারে বসে পড়ল। এরপর নিজের ব্যাপারে ইমনকে আস্তে আস্তে সব খুলে বলল। ইমন সব শুনে মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। সে ভেবেছিল নীলা হয়তো গ্রামের ভোলা ভালা সাদাসিধে মেয়ে, কিন্তু এ কি হয়ে গেল? তাহলে আপনাকে প্রতিনিয়ত ট্রিটমেন্ট করতে হবে আমাকে। হায় আল্লাহ, শেষে কিনা একটা ম্যান্টের বউ জুটলো আমার কপালে। ওপরের দিকে তাকিয়ে বলল ইমন। নীলার আগে গজগজ করতে করতে বলে উঠল, এই কি বললেন আপনি? ইমন একটা শুকনো ঢোক গেলে বলল, না মানে, যারা টিকটক করে তাদের নাকি মেন্টালি সিক বলে শুনছি, মানে তারা নাকি পাগল। ইমনের কথাগুলো শুনে নীলা আরো রেগে গিয়ে বলল, কি? আপনি আমাকে পাগল বলেন? যান, আপনার সাথে ব্রেকআপ। লাগবে না আমার ভালোবাসা, লাগবে না আমার কারোর। রাগে পুরো আগুন হয়ে গেছে নীলা। কথাগুলো বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো নীলা। এরপর কেবিন থেকে বেরোনোর জন্য পা বাড়াতে নিলে ইমন এসে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নীলা কেঁপে উঠে দাঁড়িয়ে গেল। শরীর যেন সামনের দিকে চলতে নারাজ। পুরো হিম হয়ে দাঁড়িয়ে গেল নীলা। ইমন নীলার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে ঘুর লাগানো কণ্ঠে বলল, পাগল হন আর যাই হন, একবার যেহেতু মনের মাঝে সিল হয়েই গেছেন, সেহেতু ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমনের কথা শুনে নীলার আবারও মুড খারাপ হয়ে গেল। আপনি আবারও আমাকে পাগল বললেন? কাপালো কণ্ঠে বলল নীলা, যেন এবার কেঁদেই দেবে। ইমন কিছু না বলে নাক ডুবিয়ে দিল নীলার খোলা চুলগুলোতে। নীলা কাঁদালো কণ্ঠে আবারও বলল, সামান্য একটু ভিডিও করি বলে আমি পাগল হয়ে গেলাম? ইমন নীলার কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলল, পাগল আপনি হননি, পাগল এবার হয়েছে আমি। আপনি আমাকে পাগল করে দিচ্ছেন। নীলা ইমনের কথা শুনে বেশ লজ্জা পেয়ে গেল। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে নীলার। চট করে ইমনকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে গেল নীলা। ইমন শুধু তাকিয়ে রইল নীলার যাওয়ার পানে। রাত 2টা বেজে 12 মিনিট। কেবিনের ভেতর পুরো পিন পতন নীরবতা। রাহুল আর সাব্বির ঘুমিয়ে আছে সজীবের বেডের ওপর, কারণ সজীব এখন নেই। সন্ধ্যায় নীলা, সজীব আর সালমা বাড়িতে চলে গেছে। ইমন তাদের নিয়ে গেছে। জ্যাক একটা চেয়ারে বসে নিজের ল্যাপটপে গেম খেলছে। নিদ্র নিঃশব্দে ঘুমোচ্ছে। হঠাৎ জ্যাকের ল্যাপটপে কল আসলো। জ্যাক তাকিয়ে দেখলো রাশেদ কল করেছে। জ্যাক তাড়াতাড়ি কল রিসিভ করলো। সাথে সাথে নীরবের রক্তাক্ত শরীর ভেসে উঠলো জ্যাকের ল্যাপটপে। জ্যাক বলল, কিরে, কি করে ধরলি ওকে রাশেদ? অপর পাশ থেকে রাশেদ বলল, তোদের কথা অনুযায়ী আমি আর সুজন এয়ারপোর্টের সামনে ছেলে পেলে নিয়ে দাঁড়িয়েছিলাম। রাতে একটা সালে এয়ারপোর্টে আসে, তখনই ধরেছি। রাশেদ, মেরে ফেলছিস নাকি ওকে? এমন রক্ত পড়ছে কেন? অপর পাশ থেকে রাশেদ বলল, আরে না, জীবিত আছে এখনো, তবে বেশিক্ষণ জীবিত থাকবে কিনা জানি না। রাশেদের কথা শুনে জ্যাক অবাক হয়ে গেল। বেশিক্ষণ জীবিত থাকবে কিনা জানি না মানে আমি শালাকে এখন মেরে ফেলবো। চট করে রাগালো কণ্ঠে বলে ওঠে রাশেদ। জ্যাক রাশেদকে বলল, না না, রাশেদ আমার কথা শোন। রাশেদ অপর পাশ থেকে আবারও বলল, আমি কোনো কথা শুনবো না। শালার এত বড় সাহস, আমাদের বন্ধুর গায়ে হাত দেয়। জ্যাক এবার রাশেদকে বুঝ দিয়ে বলল, রাশেদ আমার কথা শোন, শালাকে এখন তুই কিছু করিস না। আগে নিদ্র সুস্থ হোক, তারপর নিদ্রর হাতে ওকে মারাবো। এদিকে যেই ছেলেগুলো নিদ্রকে মেরেছিল সব কয়টাকে কুপিয়ে জমের দরজায় পাঠিয়ে দিয়েছে আমাদের ছেলেপেলেরা। এখন একে নিদ্রের জন্য রেখে দে, ক্লাবের গোপন রুমে শালাকে ফেলে রাখ। কিন্তু জ্যাক, রাশেদকে থামিয়ে দিয়ে জ্যাক আবারও বলল, আমি যা বলছি তাই কর, আমরা ঢাকায় ফিরে ওর ব্যবস্থা করব। এখন তুই কোনো ভুলভাল ডিসিশন নিস না, আমাদের জন্য ওয়েট কর। ঠিক আছে, তাহলে শালাকে এখন ক্লাবের গোপন রুমে ফেলে রাখি। রাশেদের কথা শুনে জ্যাক বলল, রাখ, তবে খেয়াল রাখিস আবার মোড়ে টোড়ে যেন না যায়। আর শোন, পোলাপানদের পাঠিয়ে দিয়েছি ঢাকায়, ওদের আর ওখানে কোনো কাজ নেই, তাই ওদের ঢাকায় পাঠিয়ে দিয়েছি। বুঝছি, আচ্ছা রাখছি তাহলে। ভালো থাকিস, বাই। এই বলে জ্যাক কল কেটে দিল। এরপর চেয়ারে গা এলিয়ে দিল। ঘুমিয়ে চোখ বুঝে আসছে জ্যাকের। শুধু রাশেদের এই কলটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিল সে। চেয়ারে গা এলিয়ে দিতেই ঘুমের দেশে তলিয়ে যায় জ্যাক।
একদিন 2 দিন করে কেটে গেল 15টা দিন। এই 15 দিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। নীলার সাথে ইমনের প্রেম জমে উঠেছে, আবার এইদিকে সাব্বিরের সাথে ইকরার কীভাবে যেন রিলেশন হয়ে গেছে। শোনা গেল তারা নাকি ফেসবুকে একে অপরের সাথে পরিচিতই ছিল। রাহুল এই 15 দিনে এখনও সামিয়াকে তার মনের কথা বলতে পারেনি, আর সামিয়াও অপর পাশ থেকে একই অবস্থায় আছে। সেও রাহুলকে তার মনের কথা বলতে পারছে না। দুজনেই অনেক দ্বিধার মধ্যে আছে। যদি রিজেক্ট করে দেয় তাহলে তো অনেক কষ্ট পাবে, তাই দুজনের একজনও কেউ কারো মনের কথা খুলে বলছে না। নিদ্রা এখন পুরোই সুস্থ। আজ তাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে, তবে পায়ে এখনও সামান্য একটু ব্যথা আছে। এখানে আরও 2 দিন থাকবে তারা, তারপর ঢাকায় ফিরে যাবে। ট্রিপটিকে নিদ্রর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে নিদ্র। অপরদিকে আমিনা তো নিদ্রকে ইচ্ছা মতো বকছেন, কেন নিদ্রর ফোন অফ, কেন নিদ্র ঢাকায় ফিরে যাচ্ছে না। ট্রিপটির তো কলেজ শুরু হয়ে গেছে, আরও কতদিন থাকবে এখানে, কলেজ অফ হচ্ছে তো। নিদ্রর এমন অবস্থায় কথা কেউ আমিনা বা ফরহাদকে শোনায়নি, শোনালে তো আমিনা পুরো উথাল পাথাল করে ফেলবে। আজ সকাল সকাল নিদ্র হসপিটাল থেকে এসে চেয়ারম্যান বাড়ির ভেতর প্রবেশ করলো। এরপর বসার ঘরে সোফার ওপরে গিয়ে বসলো নিদ্র। জ্যাক, সাব্বির আর রাহুলও নিদ্রর পাশে বসলো। বুঝলুর একটা সিঙ্গেল সোফায় বসে বলল, ঢাকা যাবি কবে? না, আরো কয়টা দিন থেকে যাবি? নিদ্র ফ্লোর থেকে মাথা তুলে বজলুরের দিকে তাকালো, এরপর আবারও চোখ নামিয়ে বলল, কাল চলে যাব ভাবছে। নিদ্রর কথা শুনে জ্যাক বলে উঠল,